মাস্টার্স শেষ পর্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কুশলে আছো, নিরাপদে আছো। শীতকালীন ছুটির পর আজকেই আমার তোমাদের সাথে প্রথম ক্লাস। তো আশা করি আজকে আমাদের এই ক্লাসের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছ এবং সবাই মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে এবং আমরা একটা নতুন ধারণা, একটা নতুন চিন্তায় প্রবেশ করব, যে চিন্তাটা আধুনিকোত্তর রাজনৈতিক বিশ্লেষণে, মনস্তাত্ত্বিক বিশ্লেষণে এবং সর্বোপরি দর্শনের, মানব দর্শনের এবং মানবতাবাদী চেতনার জগতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। তো ইতিমধ্যেই জেনেছ যে আজকে আমি কোন টপিকটা নিয়ে আলোচনা করব। মাস্টার্স শেষ পর্বের সমসাময়িক রাষ্ট্রচিন্তায় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্যাঁ পল সার্ত্রে, যার নাম উচ্চারণের সাথে সাথে একটি নতুন জগতের দ্বার আমাদের সম্মুখে উন্মুক্ত হয়ে যায়। ফরাসি বিপ্লবের পর মানবতার জয়গান, রেনেসাঁর জয়গানের সর্বোত্তম পর্যায়, পাশাপাশি সাম্য, ভ্রাতৃত্ব ও স্বাধীনতার যে সৌহার্দ্যপূর্ণ বাণী নিয়ে পৃথিবীতে এক নতুন আবহাওয়া তৈরি হয়েছে, যেখানে আধুনিকতার চরম উৎকর্ষতা সাধিত হওয়ার স্বপ্নে বিভোর চিন্তাবিদগণ নব নব চিন্তার স্ফুরণ ঘটিয়ে আমাদের মানব জাতিকে সমৃদ্ধ করে গেছেন। আমরা সেই সব বিশিষ্ট চিন্তাবিদদের চিন্তায় অবগাহন করে আরও পরিশীলিত হয়েছি, আরও বুঝতে শিখেছি, আরও চমৎকারভাবে মানব জাতির অগ্রযাত্রায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক চিন্তাগুলো আমাদেরকে আলোকিত করে যাচ্ছে। সেইরূপই একটি আমাদের উজ্জ্বল নক্ষত্রের যে ধারণাগুলো, যে চিন্তাগুলো আমাদের এই পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন, মানব জাতিকে উপহার দিয়ে গিয়েছেন, তার মধ্যে উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে জ্যাঁ পল সার্ত্রে। ফরাসি দেশে জন্মগ্রহণ করা এই চিন্তাবিদ 1905 সালে জন্মগ্রহণ করেছেন এবং তার দীর্ঘ জীবনে তিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন এক নব চিন্তা চেতনায়। যে চিন্তা চেতনাগুলো পাঠের মাধ্যমে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে নব নব ধরনের যে মতবাদগুলো এবং যে আমাদের যে বিভিন্ন প্রেক্ষাপটে আমরা যে নতুন নতুন আলোকে রাজনীতি বিজ্ঞানকে বিশ্লেষণ করি, সেখানে এটা অবশ্যই বিরাট অবদান রেখে চলেছে। তো সেরকমই একটা আলোচনার মধ্যে আমরা এই আলোচনাটুকু আজকে নিয়ে আসছি। দেখি আমরা আসলে কতটুকু ওনাকে বুঝতে পারি, কারণ এত বড় চিন্তাবিদের চিন্তাকে ধারণ করা বা বুঝার যে সক্ষমতা, সেটা অন্তত আমি সেই সক্ষমতা আমার আছে বলে আমার মনে হয় না। তবুও চেষ্টা করি যে জ্যাঁ পল সার্ত্রে, যিনি রাষ্ট্রবিজ্ঞানের যে ধারায় তিনি আলোচনা করেছেন, সেই ধারাটি হচ্ছে স্বাধীনতা, সেই ধারাটি হচ্ছে মানুষের অস্তিত্ব, যে ধারাটি হচ্ছে অস্তিত্ববাদের প্রেক্ষাপটে মানুষের নবযাত্রা। সেটা হচ্ছে মানুষের মননশীলতাকে মানুষ কি করেছে, স্ফুরণ ঘটিয়েছে। হ্যাঁ, মানুষ সেই স্ফুরণ ঘটিয়ে মানুষের মধ্যে যে অমিত সম্ভাবনা, সেটার জাগরণ ঘটিয়েছে। সেই জাগরণ ঘটানোর ক্ষেত্রে কি কি ধরনের প্রতিবন্ধকতা হতে পারে, কি ধরনের আমরা সেই ইয়েগুলো, মানে টার্মগুলো আমরা
অতিক্রম করতে পারি কি পারি না, সেগুলো নিয়েও আমি আলোচনা করব আজকে। তো চলো আমরা আলোচনায় যাই। জাপল সার্ত্রের অস্তিত্ববাদের জনক যদি বলি তাহলে সেটা অত্যুক্তি হবে না। তার পূর্বে যে সকল অস্তিত্ববাদীরা আলোচনা করেছেন এই অস্তিত্ববাদ নিয়ে, সেই বাদের ক্ষেত্রে দেখা যায় যে জাপল চত্রে উজ্জ্বলতার বিতরণ করেছেন অনেক অনেক বেশি। সেটা কেমন? আমরা প্রথমে অস্তিত্ববাদ কি সেটা নিয়ে একটু আলোচনা করি। অস্তিত্ববাদ এবং অস্তিত্ব যে কথাটি, সেই কথাটির সাথে মানুষ কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষই হচ্ছে সেই প্রাণী, যে প্রাণী একটা অস্তিত্ব নিয়ে জন্মগ্রহণ করে। যে অস্তিত্বটা হচ্ছে কি? সেই অস্তিত্বটা হচ্ছে তার ভিতরে রয়েছে এক ধরনের অপূর্ণতা। যে অপূর্ণতা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে এবং মানুষ জন্ম থেকে স্বাধীন হয়, জন্মগতভাবেই মানুষ স্বাধীন। একথা জাপল সত্রে বলেছেন যে মানুষ জন্মগতভাবেই স্বাধীন এবং সে স্বাধীনতা গ্রহণ করতে সে বাধ্য, কেননা এটা তার জন্মগত একটা বৈশিষ্ট্য। তাহলে এই যে অস্তিত্বের কথা তিনি বলেছেন, এই যে স্বাধীনতার কথা তিনি বলেছেন, সেটা কেমন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মানুষের মধ্যে রয়েছে এক ধরনের আত্মা, যে আত্মার মধ্যে থাকে অপূর্ণতা, যে আত্মার মধ্যে থাকে চেতনা। আমি তোমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে যদি তুলনা করে দেখাই তাহলে হচ্ছে মানুষ হচ্ছে অপূর্ণ সত্তার অধিকারী এবং সেটা অবশ্যই অবস্তুগত। আবার বস্তুগত যে প্রয়াসটা রয়েছে, সেই বস্তুগত প্রয়াসটা হচ্ছে কি? সেটা হচ্ছে অপূর্ণ। বস্তুগত যে ব্যাপারটা সেটা রয়েছে তার একটা সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতাটুকু কি? সেই সীমাবদ্ধতা হচ্ছে এই যে সে তার যে শেষ, সেই শেষটা কিন্তু সে সকল সময়ই ধারণ করে বসে আছে। অর্থাৎ এর কোনো আর রূপান্তর নেই, এর কোনো সম্ভাবনা নেই এবং এর কোনো অনন্ত প্রবাহ অবগাহন করার মতো চিন্তা শক্তিও নেই। তাহলে বস্তুগত যে রূপটি আমরা দেখতে পাই, সেই বস্তুগত রূপটি হচ্ছে পূর্ণ সত্তার অধিকারী। আর মানুষের যে সত্তা, সেই সত্তা হচ্ছে অপূর্ণ, সেই সত্তা হচ্ছে চেতনাবাহী। আর বস্তুগত যে পূর্ণরূপ, তার রয়েছে অচেতন বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে আমি বলতে পারি এটা যে প্রকৃতপক্ষে যে বস্তুগত যে পূর্ণরূপ, সেই বস্তুগত পূর্ণরূপের যে পূর্ণরূপ, সেই বস্তুগত পূর্ণরূপের সীমাবদ্ধতার মধ্যে একটি উদাহরণ হচ্ছে যে ধরো একটা টেবিল, কাঠের তৈরি একটা টেবিল যখন আমরা তৈরি করি, সেই কাঠের তৈরি টেবিলের কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। বিনাশ ছাড়া এটার কিন্তু তেমন সম্ভাবনা নেই। কিন্তু এটা রয়েছে একটা পূর্ণ রূপ। একটা টেবিল, এটা একটা পূর্ণ রূপ। একটি খাট, এটা রয়েছে একটি পূর্ণ রূপ। একটা বিল্ডিং, এটা রয়েছে একটা পূর্ণ রূপ। অপরদিকে মানুষ হচ্ছে চেতনা এক অপূর্ণ সত্তা। যে অপূর্ণ সত্তা এবং নিয়েই কিন্তু মানুষ জন্মগ্রহণ করে। তাহলে মানুষের রয়েছে একটা অস্তিত্ব। মানব জন্মটাই হচ্ছে অস্তিত্বের সাথে জড়িত একটি ব্যাপার। তাহলে আমরা বলবো এটাই, মানুষ হচ্ছে চেতনা লালনকারী একটা অপূর্ণ সত্তা। আর তার যে অস্তিত্বটা, সে অস্তিত্ব বলে যে অস্তিত্ববাদটি, সেটা কিন্তু শুধুমাত্র অস্তিত্ববাদের যে অস্তিত্বটি, সে অস্তিত্বটি শুধু লালন করে মানুষ। অর্থাৎ মানুষ ছাড়া এই অস্তিত্ব আর কারো মধ্যে নেই। এই যে পৃথিবী, এই পৃথিবীতে অনেক বৈচিত্র্য রয়েছে। এই পৃথিবীর মধ্যে যে অনেক ভৌগোলিক অবস্থান রয়েছে, এই পৃথিবীদের মধ্যে যে প্রাকৃতিক অবস্থান রয়েছে, সেই প্রাকৃতিক অবস্থানগুলো
কিন্তু পূর্ণরূপেই আছে। পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী নালা, সাগর, হ্যাঁ, তারপরে রয়েছে আরও নানা ধরনের প্রাকৃতিক রূপ। সেই প্রাকৃতিক রূপগুলো এবং সেই প্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো পৃথিবীতে রয়েছে সেগুলো কিন্তু পূর্ণরূপেই রয়েছে। এই পূর্ণরূপে যে অবস্থান, সেই অবস্থানগুলো হচ্ছে বস্তুগত সত্তারই রূপ। একমাত্র অবস্তুগত সত্তার চেতনা ধারণ করে মানুষ, এবং মানুষের মধ্যে রয়েছে অস্তিত্ব। এই অস্তিত্ব নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। আমরা যদি বলি যে অস্তিত্ব, সে অস্তিত্বটিকে আমরা বলবো যে অস্তিত্বটি হচ্ছে মানবরূপ আত্মা। মানুষের মধ্যে যে আত্মাটি রয়েছে, মানুষের মধ্যে যে চেতনাটি রয়েছে, সেই চেতনাটাই হচ্ছে অস্তিত্ব। এই অস্তিত্ববাদের কথাই বলেছেন জাপল সত্রে। তিনি পরতে পরতে বিশ্লেষণ করে এবং এমনভাবে তিনি আমাদের কাছে বিষয়টি উপস্থাপন করেছে যে চমকিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মানুষের এই যে সম্ভাবনা, মানুষের মধ্যে যে বিশাল একটা অস্তিত্ব, সেই অস্তিত্বটা আছে বলেই কিন্তু মানুষ। তাহলে মানুষ এবং অস্তিত্ব এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। একমাত্র অস্তিত্ব বলে যে ব্যাপারটিকে আমরা বুঝি, সেই ব্যাপারটি শুধু মানুষের মধ্যেই বিরাজমান। এই ধারণাটি দেওয়ার মাধ্যমে আমরা দেখি যে জাপল সত্রে সেই সময়ের অস্তিত্ববাদী চিন্তাশীলদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য রূপ ধারণ করেছেন। বুঝতে কষ্ট হচ্ছে? আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে এটা বোঝাচ্ছি এবং আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং সহজভাবেই বুঝতে পারবে। আমি এখন বলি যে খুব সহজভাবে আমি চিন্তাশীলদের চিন্তাটাকে আমার মতন করে যদি উপস্থাপন করি, তাহলে আমি বলবো যে মানুষ আত্মা নিয়ে জন্মগ্রহণ করে। তাহলে আত্মা নামক অস্তিত্বটি মানুষের, মানুষ নামক এই কি হিউম্যান বিংসের একটা কি, একটা এইটাই হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষ আত্মা নিয়ে জন্মগ্রহণ করবে, রুহ নিয়ে জন্মগ্রহণ করবে, বা মানুষের রয়েছে একটা চেতনা। এই চেতনাটাই হচ্ছে মানুষ। তাহলে মানুষ মানেই হচ্ছে চেতনাবাহী একটি রূপ। এখন আমরা বলবো যে মানুষের এই চেতনাটি কি? এই চেতনাটি হচ্ছে একটা শূন্যতা। অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করে, চেতনার সহ যে মানুষ যে কথাটি, এটা হচ্ছে চেতনা। এই চেতনাটি অপূর্ণ, এই চেতনাটি শূন্য, এই চেতনাটি সম্ভাবনাময়, এবং এই চেতনাটি হচ্ছে দুটো পৃথক অংশে বিভক্ত। সেই পৃথক অংশগুলো তৈরি করেছে আবার মানুষের চেতনাই। এখন আমরা দেখব যে এই অস্তিত্ববাদের মধ্যে যে স্বাধীনতা কথাটি রয়েছে, এর তাৎপর্যটা কি। এই বিশ্লেষণের গিয়ে আমি যে এই যে চিন্তার বিশ্লেষণ আমি করছি, এই চিন্তার বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা কিন্তু উপনিবেশ উত্তর স্বাধীনতাকে বিশ্লেষণ করব। মার্ক্সবাদ দ্বারা প্রবলভাবে প্রভাবিত ছিলেন অস্তিত্ববাদী চিন্তাশীলরা। প্লাটো থেকে শুরু করে হেগেল পর্যন্ত যে বিপুল সম্ভাবনাময় চিন্তাগুলো মানুষকে আলোড়িত করেছে, মানুষকে প্রভাবিত করেছে এবং মানুষকে নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছে, সেইগুলো থেকে সরে এসে এই নতুন ধরনের চিন্তাবিদরা, এই দার্শনিকরা, এই রাষ্ট্র দার্শনিকরা, তারা দেখিয়েছেন যে অস্তিত্ববিহীন কোনো কিছু পৃথিবীকে এগিয়ে নেওয়ার জন্য, পৃথিবীকে নব নব রূপ দেওয়ার জন্য এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য অপরিহার্যতা বলে, এর চেয়ে অপরিহার্যতা বলে আর কিছু নেই। অর্থাৎ চেতনাবাহী মানুষ জন্মগ্রহণ করে চেতনা নিয়ে, এবং এই চেতনা থেকে অপূর্ণ, এই চেতনা থেকে শূন্য। এখন কিভাবে চেতনা শূন্য থাকে এবং চেতনা অপূর্ণ থাকে এবং জন্মগতভাবেই এই চেতনা স্বাধীন, সেই বিশ্লেষণগুলো আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি। সেটা হলো এই যে মানুষ জন্মগতভাবেই স্বাধীন। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে স্বাধীন। অতএব মানুষ যেমন চেতনাবাহী, হিউম্যান বিং বলতেই আমরা বুঝি চোখের সামনে ভেসে উঠে যে চেতনা।
অর্থাৎ তার ভিতর রয়েছে একটা আত্মা। তেমনি মানুষ জন্মগতভাবেই স্বাধীন। প্রতিটি মানুষ জন্মগতভাবে স্বাধীনতা নিয়েই জন্মগ্রহণ করে। আমরা বুঝি যে কথাটি এখানে আমি বলছি জাজেক রুশোর কথা। তিনি বলেছেন যে মানুষ জন্মগতভাবেই কিন্তু স্বাধীন, জন্মগ্রহণ করে স্বাধীনভাবে, কিন্তু সমাজের নানান ধরনের বিধিনিষেধ, সমাজের নানান ধরনের আরোপিত বিভিন্ন ধরনের দণ্ডবিধি এবং সমাজ কর্তৃক প্রচলিত নানান ধরনের যে লিমিটেশনসগুলো, সেই লিমিটেশনসগুলো মানুষ ডিঙেই চলতে পারে না। অর্থাৎ মানুষের যে জন্মগত স্বাধীনতাটা, সেই স্বাধীনতাটি পরবর্তী পর্যায়ে সমাজ কর্তৃক শৃঙ্খলিত হয়ে যায়। মানুষ যেটা চিন্তা করে সেই চিন্তাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অবশ্যই তাকে সমাজ কর্তৃক স্বীকৃত পথেই এগিয়ে চলতে হয়। যদি সে সেটা না করে তাহলে তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হবে এবং তার জন্য রয়েছে রাষ্ট্র কর্তৃক আরোপিত শাস্তি। আইন ভঙ্গ করলে অবশ্যই শাস্তি পেতে হবে। অতএব শাস্তি পাওয়ার ভয়ে মানুষ আইন ভঙ্গ করে না। তাহলে আইন যখন মেনে চলে তখন অবশ্যই মানুষের যে সত্তা, সেই সত্তার মধ্যে এমন কতগুলো আরোপিত বিধিনিষেধ সমাজ তৈরি করে দেয়, সে আরোপিত বিধিনিষেধগুলো মানুষ ডিঙোতে পারে না শাস্তির ভয়ে। এবং এইভাবেই মানুষের যে স্বাধীনভাবে চলার, স্বাধীনভাবে জন্মগ্রহণ করার যে তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি একটি পর্যায়ে গিয়ে শৃঙ্খলিত হয়। এই শৃঙ্খলিত হওয়ার পশ্চাতে রয়েছে মেরিটস এবং ডিমেরিটস, দুটোই রয়েছে। অর্থাৎ এর যেমন রয়েছে ভালো প্রভাব, তেমনি রয়েছে তার মন্দ প্রভাব। এই দুটোই কিন্তু কার্যকর এবং দুটোই কিন্তু আমরা সমাজে দেখতে পাই এবং দুটোই কিন্তু রাষ্ট্র কর্তৃক মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়। কেন? সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর শৃঙ্খলা মধ্যে বসবাস করার প্রয়োজনে, সমাজে নির্বিচ্ছিন্ন শান্তি অব্যাহত রাখার প্রয়োজনে, সমাজের মধ্যে এক ধরনের স্থিতিশীল পরিবেশ অব্যাহত রাখার প্রয়োজনে। কিন্তু এখানেই কি আমরা চুপ করে যাব? আমরা কি এই স্বাধীনতার আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিব না? অবশ্যই নিব। স্বাধীনতার যে সংজ্ঞাটি, সেই সংজ্ঞাটির মধ্যে রয়েছে নানান ধরনের রূপ। মানুষের মধ্যে যেমন রয়েছে চেতনা এবং মানুষের মধ্যে রয়েছে যেমন শূন্যতা, মানুষের মধ্যে যেমন রয়েছে অপূর্ণতা, তেমনি এটাকে ওভারকাম করার জন্য মানুষ অনবরত চেষ্টা করবে। এই যে মানুষের মননশীলতা, মানুষের চেতনার মধ্যে যে মানুষের নানান ধরনের আকাঙ্ক্ষা, মানুষের মধ্যে নানান ধরনের যে সম্ভাবনা, মানুষ যে তার ভিতরের যে সাংঘাতিক ধরনের অমিত সম্ভাবনাকে মানুষ যখন টের পায়, মানুষ যখন বুঝে যে তার চেতনা তাকে জাগিয়ে দিয়েছে, তার চিন্তা করতে সে শিখেছে এবং এই চিন্তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য তার যে কর্মতৎপরতা, এটাই হচ্ছে মানব সত্তা। এবং এই মানব সত্তাটাকে বাস্তবায়ন করার জন্যই তার এই স্বাধীনতাটাকে নিয়ে সে এগিয়ে যায়। এখন আমরা দেখব যে শূন্যতাটা কি। মানুষ তো চেতনাবাহী, মানুষ তো চেতনার রূপ। এই চেতনার রূপ যে মানুষ, সে মানুষের মধ্যে না যে কথাটা, সেটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে না। না মানে কি? শূন্যতা। না মানে কি? কিছু একটা প্রয়োজন। না মানে কি? একটা তাগিদ। না মানে কি? এগিয়ে চলার জন্য উৎসাহ। না মানে কি? পৃথিবীকে এগিয়ে নেওয়ার জন্য কোনো কোনো প্রতিভাধর মানুষের কাঁধে অনেক বড় দায়িত্ব। এই যে মহাপুরুষগণ, এই যে মনীষীগণ, এই যে বিভিন্ন চিন্তাশীলগণ, এই যে বিভিন্ন ধরনের দার্শনিক ইন্টারাপশন হলো, নেটের ইন্টারাপশন হলো, এবং আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করি যখন নেট চলে যায়, তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগে। এখন আমি ডাটার মাধ্যমে আবার তোমাদের সাথে সংযোগ স্থাপন করেছি, তো আশা করি এই অনিবার্য ইন্টারাপশনটা আমরা সকলেই মেনে নিই।
তো যেটা বলছিলাম যে অমিত সম্ভাবনাময় যে দার্শনিকগণ, রাষ্ট্র দার্শনিকগণ পৃথিবীতে নব নব সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন আমাদের জন্য। নব নব যে কার্যকর যে থিওরিগুলো বা থটসগুলো আমাদের জন্য তৈরি করে গিয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। এখানে স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি যে হিউম্যান বিংস মানে স্বাধীন, অর্থাৎ মানুষের চেতনা মানেই স্বাধীনতা। এই স্বাধীনতাটুকু নিয়ে মানুষ এগিয়ে যায়। এরপর রয়েছে মানুষের মধ্যে এক ধরনের তাগিদ, সেটা হচ্ছে শূন্যতা, অর্থাৎ তার মধ্যে একটা তাগিদ তৈরি হয় যে সেটা কিছু করতে হবে। মানব ধর্মই হচ্ছে এই যে তার মধ্যে চেতনার জাগরণ ঘটে। সে জাগরণ হচ্ছে খাদ্য সংগ্রহ, বস্ত্র সংগ্রহ, বাসস্থান সংগ্রহ। এই যে অমিত সম্ভাবনাময় চেতনা নিয়ে মানুষ কী করে, তার যে সকল বাধাবিঘ্ন রয়েছে সেই বাধাবিঘ্নকে সে ডিঙিয়ে এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের চেতনার অপূর্ণতা, অর্থাৎ অপূর্ণতাকে পূর্ণতা দান করার জন্য মানুষের অনবরত চেষ্টা থাকে। এই চেষ্টাটাকে করার জন্য তার ভিতরের যে শূন্যতা সে অনুভব করে, সেই শূন্যতাকে পূর্ণ করার জন্য সে অনবরত কাজ করে যায়, অনবরত তার অ্যাক্টিভিটিস চলে। এই অ্যাক্টিভিটিসগুলো তার এই অপূর্ণতাকে পূর্ণ করে নেওয়ার জন্যই তার এগিয়ে যাওয়া। এবং এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু স্বাধীন, অর্থাৎ তার যে রয়েছে যে চেতনা, সেই চেতনার মধ্যে রয়েছে স্বাধীনতা, এবং এই স্বাধীনতা রয়েছে বলেই সে চিন্তা করতে পারে। সে চিন্তা করে নিজের মধ্যে তৈরি করে অমিত সম্ভাবনা, যে সম্ভাবনাগুলো এত বেশি তাকে তার মধ্যে জাগরণ ঘটায় যে এই অমিত সম্ভাবনাগুলো সে বিস্ময়ে তার ভিতরের তাগিদ অনুভব করে সেগুলোকে বাস্তবে রূপদান করার জন্য। এই অমিত সম্ভাবনা যখন মানুষের মধ্যে তৈরি হয়, সেই সময় কখনো কখনো তার মধ্যে একটা ড্রিড তৈরি হয়, এক ধরনের ভীতির সঞ্চার করে। এই ভীতিটাও কিন্তু এই অস্তিত্ববাদের আরেকটি চমৎকার বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে অমিত সম্ভাবনাময় মানুষগুলো যখন নিজের মধ্যে অসংখ্য সৃষ্টিশীল ধারণা নিজের মধ্যে তৈরি হতে দেখে এবং সেগুলো সে যখন ধারণ করে, তখন তার মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। এই ভীতি যে জনক যে অবস্থানটা, সে অবস্থানটা এক ধরনের হতাশারও সৃষ্টি করে। অর্থাৎ এই সমাজ ব্যবস্থায় এই যে সামাজিক বিধিনিষেধ, এই যে রাষ্ট্রীয় বিধিনিষেধ, এই যে মনুষ্যসৃষ্ট নানান ধরনের বিধিনিষেধগুলো তার চারপাশে রয়েছে, সেই বিধিনিষেধগুলো অতিক্রম করে তার ভিতরে যে অমিত সম্ভাবনাকে সে বাস্তবে রূপ দিতে পারবে কি? এই যে ভীতি, এই ভীতি এক ধরনের হতাশার তৈরি করে। তাহলে আমরা দেখি যে অস্তিত্ববাদের সাথে হতাশাও কিন্তু এখানে এক ধরনের সম্পর্ক তৈরি করে, এবং এটা নৈরাজ্যবাদীর আরেকটা দর্শন। সাথে সাথে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে অস্তিত্ববাদে রয়েছে দুটো পার্ট। সেই পার্টগুলো কি? সেই দুটো পার্টের মধ্যে একটা হচ্ছে আস্তিকতা আর একটা হচ্ছে নাস্তিকতা। অর্থাৎ মানুষ যখন সৃষ্টিশীলতা নিয়ে এগিয়ে যায়, তখন সে অনুভব করে যে সৃষ্টিকর্তা বলে একজনের অস্তিত্ব রয়েছে, এবং সৃষ্টিকর্তার অস্তিত্ব থেকে তার মধ্যে এক ধরনের বোধ তৈরি হয়। সেই বোধটুকু হচ্ছে যে আমাকে যে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই স্বাধীনতাটুকু আমি সৃষ্টিকর্তার কাছে অর্পণ করার মাধ্যমে আমার জন্য প্রকৃত স্বাধীনতা আসে। এই ধরনের আস্তিকবাদী চিন্তাবিদদের মধ্যে এই ধারণাটা খুব প্রবল। এই আস্তিকবাদী যে দর্শন, এই দর্শনগুলো আমরা জার্মান দার্শনিকদের মধ্যে দেখতে পাই। অস্তিত্ববাদী দার্শনিকদের মধ্যে প্রবল প্রাধান্য রয়েছে জার্মান দার্শনিকদের, এবং এই জার্মান দার্শনিকদের মধ্যে কিয়ারকেগার্ড বলে একজন দার্শনিক, তিনি এই আস্তিক দর্শনবাদের কথা বলেছেন যে মানুষের যে অবাধ স্বাধীনতা সে যখন সৃষ্টিকর্তার কাছে নিবেদন করে, তখন তার মধ্যে সৃষ্টিকর্তা আরোপিত যে নির্দেশাবলী তা পালন করার মধ্যেই বোঝায় তার স্বাধীনতা। তিনি এই কথা বলেছেন। কিন্তু অপরদিকে জাপল সার্ত্রে বলেছেন যে না, মানুষের রয়েছে অমিত সম্ভাবনাময় স্বাধীনতা, যে স্বাধীনতা শুধুমাত্র তার নিজের ধীশক্তির মাধ্যমেই সে পরিচালিত করবে। এক্ষেত্রে ধার্মিক হওয়ার মাধ্যমেই প্রকৃতপক্ষে স্বাধীনতার পূর্ণরূপ হতে পারে না। এখানে আরেকটি ধারাও রয়েছে,
সেই ধারাকে আমরা বলা নাস্তিকতাবাদী দর্শন। যে দর্শনে তারা বলেছেন যে মানুষের মধ্যে যে অমিত সম্ভাবনা রয়েছে, যে স্বাধীনতা রয়েছে, যে চিন্তাশীলতা রয়েছে, যে সৃষ্টিশীল ক্রিয়া রয়েছে, সেই সৃষ্টিশীলতাকে এগিয়ে নেওয়ার জন্য তার অবাধ স্বাধীনতাকে প্রয়োগের মাধ্যমে সে এই পৃথিবীর কল্যাণ করার জন্য অনেক অনেক বেশি সম্ভাবনাময়। এই সম্ভাবনাময় রূপের মাধ্যমে সে তৈরি করে এক ধরনের নতুন ধরনের এক দিগন্ত। সে এই ভীতিকে অনেক বেশি সম্ভাবনা, অনেক বেশি আবেগপূর্ণ যে সৃষ্টিশীলতা মানুষের মধ্যে তৈরি হয়, সেই সৃষ্টিশীলতাকে মানুষ যখন অনুভব করে সে ভীত হয়ে পড়ে। সে বুঝে যে এই সমাজ, এই রাষ্ট্র আমার ভিতরের যে অমিত সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যথেষ্ট নয়, বরঞ্চ সেগুলো আমার জন্য প্রতিবন্ধকতা। তখন তার মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয় এবং সে নৈরাশ্যবাদীদের দলে চলে যায়। কিন্তু আবার এখানে জাপল সার্ত্রে দেখিয়েছেন যে মানুষের বিরাট স্বাধীনতা, যে স্বাধীনতা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, সেই স্বাধীনতার সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে মৃত্যু। তিনি বলেছেন মৃত্যু হচ্ছে একটি অনির্ধারিত পরিণতি, অর্থাৎ মৃত্যুর পরিণতিটা মানুষের কাছে জেনে শুনে আসে না। মানুষ এখানে অনির্ধারিতভাবেই মৃত্যুর আস্বাদ গ্রহণ করে। তাহলে কি মানুষের যে স্বাধীনতা, সে স্বাধীনতার কি ক্ষয় মৃত্যুর মাধ্যমে? একথা তিনি বলেছেন। কিন্তু সাথে সাথে তিনি আবার নতুন ধরনের যে চিন্তা আমাদেরকে দিয়েছেন, সেই চিন্তাটা হচ্ছে এই যে না, মানুষের মৃত্যু যেমন আছে অনির্ধারিত, মানুষের মৃত্যু যেমন রয়েছে নিশ্চিত, কিন্তু এর কোনো নির্ধারিত সময় নেই, এই সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নেই এবং মানুষ সেটার কখন মুখোমুখি হবে তা জানে না। অর্থাৎ শত চেষ্টা করে, শত সাধনার পরেও মৃত্যু নামক যে বিষয়টি, যে অবধারিত সত্য, অথচ এই সত্য অনির্ধারিত। তাহলে তিনি বলেছেন, তাহলে কি মানুষের স্বাধীনতার সাথে মৃত্যু, এটা কি মানুষের এক ধরনের পরিণতি? এটা কি একটা মানুষের জন্য? তাহলে মানুষ কেন চেষ্টা করবে? মানুষ কেন ভিতরের যে সম্ভাবনা, ক্রিয়াশীলতা, মানুষের যে বিপুল সম্ভাবনা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, যেই সম্ভাবনাগুলো তার চেতনার মধ্যে লালিত ছিল, যেগুলো ধীরে ধীরে স্ফুরণ ঘটেছে এবং বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজের সত্তার মধ্যে যে সেগুলো অনুভব করে, সেই অনুভবগুলো কি আসলেই বৃথা? তিনি বলেছেন না, বরঞ্চ মানুষের জীবিতকালে তার যে সৃষ্টিশীলতা, তার জীবিতকালে তার যে বিভিন্নভাবে তার জ্ঞানের স্ফুরণ, তার কাজের স্ফুরণ, মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য তার যে বিশাল অবদান, সে অবদানগুলোই হচ্ছে স্বাধীনতা। মৃত্যু আসতে পারে, কিন্তু মানুষের জীবনের এই স্বাধীনতা কখনো ক্ষয়ে যেতে পারে না, কখনো ম্লান হতে পারে না। এই স্বাধীনতাগুলো তার জীবিতকালের কি বিজয়। মৃত্যু থাকবেই, কিন্তু স্বাধীনতাও চিরস্থায়ী। সেই চিরস্থায়ী রূপ ধারণ করে মানুষ তার কার্যের মাধ্যমে, মানুষের চিন্তার মাধ্যমে, মানুষের নবনব জাগরণের মাধ্যমে এভাবেই সৃষ্টিশীলতা বেঁচে থাকে। এইভাবে সম্ভাবনাগুলো মানুষ জাতির জন্য কল্যাণকর রূপে ধরা দেয়। এই সৃষ্টিশীলতার মধ্যেই মানুষ বেঁচে থাকে এবং এভাবেই তিনি বুঝিয়েছেন মানুষ তো চিরন্তনভাবেই স্বাধীন এবং মানুষের মধ্যে রয়েছে শূন্যতা। এই শূন্যতাকে ভরে দেওয়ার জন্য মানুষ অনবরত তাগিদ অনুভব করে। মানুষ অপূর্ণ, সেই জন্য পূর্ণ রূপ পাওয়ার জন্য মানুষের আকুলতা। মানুষ নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে এবং সেক্ষেত্রে তার কাজকে সে এগিয়ে নেয় এবং জন্ম থেকেই মানুষের চেতনা মানুষের মধ্যে তাড়না তৈরি করে। এই তাড়নাটা হচ্ছে কি? এই তাড়নাটা হচ্ছে মানুষের কাজ করার পদ্ধতি এবং স্বাধীনতাটা হচ্ছে মানুষের সে কাজকে বাস্তব রূপ দেওয়ার জন্য পরিচালক। তাহলে অস্তিত্ব আছে, চেতনা আছে, আছে মানবিক সত্তা, যেটা মানুষের মধ্যে এক ধরনের তাগিদ তৈরি করে, সম্ভাবনা তৈরি করে, তার সৃষ্টিশীলতাকে জাগিয়ে দেয় এবং সাথে সাথে রয়েছে স্বাধীনতা, যে স্বাধীনতার মাধ্যমে তার সৃষ্টিশীলতাকে সে বাস্তবে রূপদান করার জন্য সে অনবরত
চেষ্টা চালিয়ে যায়। কখনো সেই চেষ্টা অনুকূল পরিবেশে হবে, কখনো সেই চেষ্টা প্রতিকূল পরিবেশে হবে, কিন্তু চেষ্টা তার থাকবেই, এবং এই চেষ্টা স্বাধীনতার মাধ্যমেই বাস্তব রূপ লাভ করে। এভাবেই জাপল সত্রে বুঝিয়েছেন যে মানুষ এক সৃষ্টিশীলতা, মানুষের রয়েছে স্বাধীনতা, মানুষের রয়েছে অপূর্ণতা, মানুষ চায় চেতনা এবং অবচেতনার পর্যায়ে উন্নীত হতে, অর্থাৎ তার যে বিপুল সম্ভাবনা, সেই সম্ভাবনাকে অনবরত আরও বেশি বেশি প্রজ্বলিত করে মানুষ ঊর্ধ্বগামী হতে চায়, আরও ঊর্ধ্বগামী। সেই ঊর্ধ্বগামীর এমন এক পর্যায়ে সে নিজেকে উন্নীত করতে চায় যেখানে প্রতিনিয়ত মানুষ, সমাজ, রাষ্ট্র, এই দুটো যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নবনব রূপ দান করে এবং নবনব সুযোগ সুবিধা তৈরি করে। এবং এই যে চিন্তাটি তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, এই চিন্তাটিকেই আমরা উপনিবেশোত্তর যে রাষ্ট্রের মধ্যে যে দুর্গতি, যে অরাজকতা, যে সীমাবদ্ধতা, যে যে শাসক শ্রেণীর নানান ধরনের নির্যাতন শাসিতের উপর, এগুলোকে দমন করে, এগুলোর অ্যাবলিশ করে এক নতুন ধরনের পৃথিবী তৈরি করার জন্য আমাদেরকে চিন্তাশীল নতুন ধরনের চিন্তা চেতনাকে তিনি উপহার দিয়ে গিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই সময়ে যে প্যালেস্টাইনিদের উপর নির্যাতন, এবং একদিকে তিনি যেমন সমর্থন করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে, তিনি আবার ইসরায়েলিদের উপর যে জার্মানিদের নিধনযজ্ঞ, সেটাকেও তিনি নিন্দা করেছেন। তিনি অনুভব করেছেন যে ইসরায়েলের জন্য একটা পৃথক আবাসভূমি দরকার, সাথে সাথে তিনি প্যালেস্টাইনের আবাসভূমিকেও সমর্থন করেছেন। তিনি ভিয়েতনাম যুদ্ধে মার্কিনীদের যে নির্যাতন এবং অপতৎপরতা এবং দমন নীতি, এটাকে তিনি ঘৃণা করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। তিনি রাশিয়ার সমাজতন্ত্রবাদে বিরোধীদের অবদমন করা এবং বিরোধী চিন্তা শক্তিকে স্থিমিত করার যে প্রয়াস, সেটার তিনি প্রতিবাদ জানিয়েছেন। ইভেন আমরা দেখি যে আমাদের বড় সৌভাগ্য যে জাপল সত্রে 1971 সালের যে যুদ্ধ বাংলাদেশের উপর পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছিল, সেই মহান স্বাধীনতা যুদ্ধে তিনি যখন এলেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা, আমেরিকার প্রধান কবি যশোর রোড, যখন তিনি পাঠ করেছেন, তখন তিনি এই অঞ্চলে মার্কিন সপ্তম নৌবহরের যে যাত্রা, তার নিন্দা তিনি করেছেন। জাতিসংঘের ভূমিকাকে তিনি নিন্দা জানিয়েছেন, সমালোচনা করেছেন। তাহলে আমরা কি বুঝবো? মানবতাবাদের অমর স্রষ্টা এই পৃথিবীতে মানবতাবাদকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানুষের যে বিভেদ, মানুষের যে বর্ণবাদী চিন্তা, সেগুলোকে তিনি অ্যাবলিশ করতে চেয়েছেন, সেগুলোকে তিনি ঘৃণা করেছেন। তিনি আলজেরিয়ায় ছিলেন, তিনি ফরাসি বংশোদ্ভূত হওয়াতে তিনি স্কুলে যাতায়াত করার জন্য সুযোগ পেয়েছেন। এই যে দুর্দশাগ্রস্ত জীবন নিয়ে এই মহামনীষীদের যে জীবন, সেই জীবনের নানা ভাঙাচোরা রয়েছে, নানান টানাপোড়েন রয়েছে, তার ভিতরে চেতনাবাহী মানুষ হিসেবে তারা তৈরি হয়েছেন এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য। তাদের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের নবনব চিন্তাকে তারা পৃথিবীকে উপহার দিয়ে আমাদের করে গিয়েছেন সমৃদ্ধ। এবং সেই জন্য আমরা রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমরা তাদের এই বিভিন্ন চিন্তাগুলোকে যখন পাঠ করি, তখন বুঝি যে উপনিবেশোত্তর স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য এবং স্বাধীনতাকে পূর্ণ অর্থবহ করার জন্য রাষ্ট্রের সরকারগুলো উদার নীতির মাধ্যমে মানুষে বিভেদ দূর করে সমাজের মধ্যে এক ধরনের সমাজতান্ত্রিক চিন্তা চেতনা পূর্ণ রূপ দান করার জন্য তাদেরকে কাজ করতে হবে। এবং সেই জন্যই আমরা দেখি যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আলোচনা করি, তাহলে এখানে দেখতে পাই যে আমরা বাঙালিরা অনেক সৌভাগ্যবান। আমাদের ছিল একজন মহান লিডার, একজন মহান রাষ্ট্র নায়ক, যার সংস্পর্শে এসে, যার নেতৃত্বে আমরা একটা স্বাধীন রাষ্ট্র উপহার পেয়েছি। আমরা বাঙালি জাতি হিসেবে বিশ্বের দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ তিনি আমাদের করে দিয়েছেন।
তার রাজনৈতিক জীবনে ত্যাগ এবং তিতিক্ষা এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে একটা মহান মুক্তিযুদ্ধের ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে আমরা পেয়েছি একটি রাষ্ট্র বাংলাদেশ। এবং এখানে মহান সে রাষ্ট্রনায়কের, জাতির পিতা যে চেতনায় সে অস্তিত্বের মধ্যে লুকিয়ে ছিল বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম দেওয়ার প্রেরণা। এবং তার যে সত্তা, সে সত্তার মধ্যে ছিল তাগিদ, এবং সেজন্য তিনি জেল জুলুম এবং সারা জীবনের সংগ্রামের বিনিময়ে তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, আমাদের চেতনাকে জাগ্রত করেছেন, আমাদের ইন্টিগ্রিটি তৈরি করেছেন বাংলাদেশ নামক রাষ্ট্রের সূচনা করার জন্য। এবং ধাপে ধাপে আমরা বাংলাদেশকে পাওয়ার জন্য বিভিন্ন ধাপগুলো মহান রাষ্ট্রনায়কের, মহান নেতার নেতৃত্বে আমরা এগিয়ে গিয়েছি এবং আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক। শুধু স্বাধীন বাংলাদেশের নাগরিক না, আমরা এখন একটি উন্নয়নশীল রাষ্ট্রের নাগরিক। যে রাষ্ট্রটি আর তলাবিহীন ঝুড়ি নয়, যে রাষ্ট্রটি আর অমর্যাদায় স্থান নেই, সে রাষ্ট্রটি এখন প্রায় স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে। এবং এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেখানে আছি, আমাদের যে অস্তিত্ব চেতনা, সে চেতনার মধ্যে তাগিদ অনুভব করি আমরা, যে আমরা প্রত্যেকে আমাদের যার যার অবস্থান থেকে এই রাষ্ট্রটিকে সেবা দিব এবং এগিয়ে নেওয়ার জন্য আমরা অনবরত কাজ করে যাব। সে কাজে থাকবে সততা, সে কাজে থাকবে নিষ্ঠা, সে কাজে থাকবে আমার ব্রত। শুধু আমি নই, আমার চারপাশে যে পিছিয়ে পড়া মানুষ, সে মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমার দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটি আমার ক্ষমতা, আমার সম্মান, আমার পদমর্যাদা এবং আমার কর্মের দক্ষতা, এর মাধ্যমে পিছিয়ে পড়া মানুষকে আমরা দিব এক ধরনের সামাজিক নিরাপত্তা, যে নিরাপত্তা ভয়কে জয় করার নিরাপত্তা। জাপল সত্রে বলেছেন যে প্রাকৃতিকভাবে অনেক ধরনের বিধিনিষেধ আসতে পারে। ধরো একটা বিরাট সমুদ্র তট রয়েছে, অনেক সুন্দর, কিন্তু সেটা আমি দেখতে পাই না, কারণ সেই সমুদ্র তটের সামনে রয়েছে বিরাট পাহাড়। তার মানে এই নয় যে আমি এই সমুদ্র কখনো দেখব না, অবশ্যই সমুদ্র দেখব। এবং সেই সমুদ্র দেখার জন্য, সেই সুন্দর তটিনী রেখা দেখার জন্য, সেই সমুদ্রের বিস্তীর্ণ নীল জলরাশি দেখার জন্য আমাকে অবশ্যই পাহাড় ডিঙিয়ে সমুদ্র তটে পৌঁছাতে হবে। এবং এই পাহাড় ডিঙিয়ে সমুদ্র তটে পৌঁছানোর উদাহরণের মাধ্যমে তিনি বুঝিয়েছেন মানুষের রয়েছে অবাধ সম্ভাবনা, মানুষের রয়েছে অস্তিত্ব, বা মানুষ রয়েছে